মার্কিন নেভি সিলের গোপন অভিযান, উত্তর কোরিয়ার উপকূলে হত্যা ও কৌশলগত লড়াই। যখন রাতের অন্ধকারে উত্তরের হিমশীতল বাতাস বয়ে যাচ্ছিল, তখন একটি গোপন অভিযান শুরু হয়। মার্কিন নেভি সিলের একটি শক্তিশালী দল দুটি ছোট সাবমেরিন করে উত্তর কোরিয়ার উপকূলে পৌঁছায়। তাদের লক্ষ্য ছিল এক ধরনের ইলেকট্রনিক গুপ্তচর যন্ত্র স্থাপন করা। আর ঠিক তখনই এক অপ্রত্যাশিত ঘটনা ঘটে, যা পুরো মিশনকে বদলে দেয়। এই অভিযান ছিল এক অত্যন্ত গোপন প্রক্রিয়া, যার অনুমোদন দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 2018 সালে যখন ট্রাম্প কিম জং উনের সঙ্গে পারমাণবিক নিরস্ত্রীকরণের বিষয়ে আলোচনায় মগ্ন ছিলেন, ঠিক তখনই মার্কিন গোয়েন্দারা একটি কৌশলগত দুর্বলতা দূর করার সিদ্ধান্ত নেন। তারা জানতেন উত্তর কোরিয়ার নেতার যোগাযোগ ব্যবস্থাকে পর্যবেক্ষণ করলে বৈঠকের আগে কিছু কৌশলগত সুবিধা পাওয়া যেতে পারে। কিন্তু তারা জানত না এই অভিযান শুরু হলে উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছাবে যা তাদের সবার জন্য মহামূল্যবান শিক্ষা হয়ে দাঁড়াবে। মিশন চলছিল দ্রুত, কিন্তু এক সাগর পাড়ি দিতে গিয়ে তারা ধাক্কা খায়। একটি মাছ ধরার নৌকা তাদের দিকে চলে আসে। প্রথমে তারা ভেবেছিল এটি কোনো সাধারণ মাছ ধরার নৌকা, কিন্তু মুহূর্তের মধ্যে নৌকার জেলেরা টর্চ লাইট দিয়ে আলোর ঝলকানির মাধ্যমে সংকেত পাঠাতে থাকে। মার্কিন সৈন্যরা তখনই সতর্ক হয়ে ওঠে, সঠিক সিদ্ধান্ত নিতে না পেরে গুলি চালিয়ে ফেলে। যতই সময় গড়াতে থাকে, অবশেষে তারা বুঝতে পারে যে ভুল সিদ্ধান্তে নৌকাটির সকল আরোহী নিহত হয়। এদের মধ্যে কেউই ছিল না যাদের উপর গুলি চালানোর অনুমতি ছিল। কিন্তু তাদের নিরস্ত্র অবস্থার পরও আমেরিকান সৈন্যরা এমন একটি সিদ্ধান্ত নেয় যা বিশ্বকে হতবাক করে দেয়। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুসারে এই ঘটনা ছিল 2019 সালের শীতে, যখন মার্কিন উত্তর কোরিয়া সম্পর্ক শীর্ষ বৈঠকের মুখে দাঁড়িয়েছিল। দুই দেশের মধ্যে পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা চলছিল। তবে এই গোপন অভিযানের ফলে সম্পর্ক আরও জটিল হয়ে পড়ে। ঘটনার পরপরই পেন্টাগনের অভ্যন্তরীণ পর্যালোচনা ছিল আশ্বস্ত করার মতো। তারা বলেছিল গুলি চালানো ছিল সামরিক বাহিনীর নিয়ম মেনে। কিন্তু যে প্রশ্নটি বারবার ফিরে আসে তা হলো, যখন গুলি চালানোর মতো কোনো পরিস্থিতি ছিল না, তখন কেন এমন ভয়ানক সিদ্ধান্ত নেওয়া হলো? এই ঘটনায় না শুধুমাত্র মার্কিন প্রশাসন, বরং বিশ্বের কাছে উত্তর কোরিয়ার শক্তি, ক্ষমতা ও প্রতিক্রিয়ার একটি দৃষ্টান্ত দাঁড়িয়ে যায়। এর পরপরই পিয়ংইয়ংয়ের শক্তি বেড়ে যায়, তাদের পারমাণবিক অস্ত্র কর্মসূচি আরও দ্রুত গতিতে চলে। এই ঘটনা বিশ্বকে জানিয়ে দেয় যে উত্তর কোরিয়া এখন আর একটি সাধারণ রাষ্ট্র নয়, এটি এক শক্তিশালী শক্তির প্রতীক। ট্রাম্প ও কিমের আলোচনার পরেও সম্পর্কের মধ্যে যে বিশ্বাসের অভাব সৃষ্টি হয়েছিল তা আর কখনো পূর্ণতা পায়নি। উত্তর কোরিয়া নিজের পথে চলে যায়, পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি এগিয়ে নিয়ে গিয়ে আরও কঠিন পরিস্থিতি সৃষ্টি করে। এটি ছিল এক শক্তির লড়াই, এক গোপন মিশনের গল্প। উত্তর কোরিয়ার রক্ষাকারী শক্তি ও মার্কিন নেভি সিলের চ্যালেঞ্জের উত্তেজনা একে অপরের মোকাবিলা করতে করতে ইতিহাসের এক নতুন অধ্যায় রচনা করে। নেতানিয়াহুর যুদ্ধের আসল মূল্য। গাজার পাশাপাশি ইসরায়েলি সেনারাও কি শেষ হচ্ছে না? যখন নেতানিয়াহু গাজা যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করছেন, তখন ইসরায়েলের ভেতরেই এক ভয়াবহ নীরব সংকট দানা বাঁধছে। এই যুদ্ধ শুধু গাজার মানুষের জীবন কেড়ে নিচ্ছে না, এটি ইসরায়েলের সামরিক বাহিনী IDF এর মেরুদণ্ড ভেঙে দিচ্ছে। প্রশ্ন উঠেছে, নেতানিয়াহুর এই যুদ্ধ কি কেবল গাজাবাসীকে নয়, ইসরায়েলের নিজেদের সেনাদেরও মেরে ফেলছে? ইসরায়েলের অদৃশ্য গণহত্যা, হাজার হাজার সেনার মানসিক পতন, ইসরায়েলের যুদ্ধযন্ত্র যেন নিজেই নিজেকে গ্রাস করছে। ইয়েদিয়ত আহরোনথের এক উদ্বেগজনক প্রতিবেদন অনুযায়ী 2023 সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত 10,000-এরও বেশি ইসরায়েলি সেনা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার PTSD এর লক্ষণ দেখাচ্ছেন। এর মধ্যে অন্তত 2769 জনকে আনুষ্ঠানিকভাবে PTSD রোগী হিসেবে চিহ্নিত করা হয়েছে। শুধু তাই নয়, এই যুদ্ধের ভয়াবহ মানসিক প্রভাবে 12,000-এরও বেশি সেনা ইতিমধ্যে চাকরি ছেড়ে দিয়েছেন। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক সূত্র ইদিওথকে জানিয়েছে, এই সেনারা শুধু সামরিক জীবনই নয়, স্বাভাবিক বেসামরিক জীবনেও কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলছেন। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীর প্রায় 12,500 নতুন আহত সেনা পুনর্বাসন কেন্দ্রে যোগ দিয়েছেন।
এই সংখ্যা সেই হাজার হাজার সেনার বাইরে যারা আগে থেকেই মানসিক স্বাস্থ্য চিকিৎসা নিচ্ছেন। অর্থাৎ পরিস্থিতি কতটা গুরুতর তা সহজেই অনুমেয়। 2026-এর মধ্যে 1 লাখ সেনা আহত ও অক্ষম হওয়ার আশঙ্কা। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় যে পূর্বাভাস দিয়েছে তা রীতিমতো ভয়ঙ্কর। তাদের অনুমান 2026 সালের মাঝামাঝি নাগাদ 1 লক্ষ ইসরায়েলি সেনা আহত বা অক্ষম হয়ে পড়বেন। এর মধ্যে অর্ধেকেরও বেশি মানসিক সমস্যায় ভুগবেন বলে ধারণা করা হচ্ছে। প্রতিবেদনে স্পষ্ট করে সতর্ক করা হয়েছে, যুদ্ধ শেষ হওয়ার পর এই সংখ্যা কেবল বাড়বে। বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধের ময়দানে সেনারা এক ধরনের মানসিক অনাক্রম্যতা উপভোগ করেন, কিন্তু বিপদটা আসে পরে। স্বাভাবিক জীবনে ফিরে আসার পর ভয়ঙ্কর স্মৃতিগুলো মাথা চাড়া দিয়ে ওঠে। প্রতিবেদনে জোর দিয়ে বলা হয়েছে, এই বিলম্বিত ট্রমা বা আঘাতের ফলে যুদ্ধ পরবর্তী সময়ে মারাত্মক সংকট তৈরি হয়, এমনকি যুদ্ধের বছরখানেক পরও এর প্রভাব দেখা যায়। সবচেয়ে মর্মান্তিক খবরটি হলো, আইডিএফ নিজেই নিশ্চিত করেছে যে গত 14 জুলাই মাত্র 10 দিনে 3 জন ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছেন। চ্যানেল 12-এর খবর অনুযায়ী 14 জুলাই নাহাল ব্রিগেডের একজন সেনা নিজের জীবন কেড়ে নেন। 10 জুলাই গাজা থেকে ফিরে আসা একজন গোলানি সেনা সদে তেইমান ঘাঁটিতে আত্মহত্যা করেন। ইসরায়েল হায়ুন জানিয়েছে, 2024 সালেই এই পর্যন্ত 21 জন সেনা আত্মহত্যা করেছেন। আর হারেজ এর তথ্য অনুযায়ী 2023 সালে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুদ্ধ সম্পর্কিত আত্মহত্যার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 42 জনে। এই পরিসংখ্যানগুলো কি ইসরায়েলি সমাজের প্রতি এক ভয়াবহ ইঙ্গিত দিচ্ছে? নেতানিয়াহু যখন যুদ্ধের ধারাবাহিকতা রক্ষার প্রতিশ্রুতি দিচ্ছেন, তখন তার নিজের সেনাবাহিনীর ভেতরেই এক অদৃশ্য ক্ষয় চলছে। শুধু পারমাণবিক নয়, ইসরায়েলের জন্য খামেনির নতুন হুঁশিয়ারি। মিসাইল সংকটে আমেরিকা, ইরান কি যুদ্ধের ঢোল বাজাচ্ছে আরো জোরে? মধ্যপ্রাচ্যের আকাশ জুড়ে এখন কেবলই চাপা উত্তেজনা। একদিকে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের কঠোর হুঁশিয়ারি, অন্যদিকে ইরানও তার সামরিক সক্ষমতা বাড়ানোর ঘোষণা দিচ্ছে। এই টানটান পরিস্থিতির মাঝেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলের বিরুদ্ধে এক নতুন হুমকি দিয়েছেন। তার এই ঘোষণার সময়টি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ ওয়াল স্ট্রিট জার্নাল সহ বিভিন্ন গণমাধ্যম দাবি করছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র মজুদে নাকি মারাত্মক সংকট দেখা দিয়েছে। তাহলে কি ইরান এই দুর্বলতার সুযোগ নিয়ে যুদ্ধের দামামা আরও জোরে সোরে বাজাতে চাইছে? খামেনির অগ্নিছড়া ঘোষণা। 25 জুলাই ইসরায়েলের 13 জুনের হামলার 40 দিন উপলক্ষে এক বিবৃতিতে খামেনি তার কঠোর মনোভাব প্রকাশ করেন। এই হামলায় ইরানের বেশ কয়েকজন সামরিক কমান্ডার ও পারমাণবিক বিজ্ঞানী শহীদ হয়েছিলেন। খামেনি এই হামলাকে দুষ্ট ও অপরাধী ইহুদিবাদী শাসক গোষ্ঠীর কাজ বলে অভিহিত করেছেন। তার কথায় ছিল শোক, কিন্তু তার চেয়েও বেশি ছিল প্রতিজ্ঞা। তিনি বলেছেন, বোকা অদূরদর্শী শত্রু তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। এর চেয়েও বড় কথা, তিনি অঙ্গীকার করেছেন যে ভবিষ্যৎ দেখাবে যে আমাদের সামরিক এবং বৈজ্ঞানিক অগ্রগতি উভয় স্রষ্টার ইচ্ছায় আগের চেয়ে আরও বেশি গতিতে এগিয়ে যাবে। খামেনির এই দৃঢ় ঘোষণা ইঙ্গিত দিচ্ছে যে ইরান কেবল পারমাণবিক কর্মসূচিতেই নয়, সামগ্রিক সামরিক শক্তি বৃদ্ধিতেও মনোযোগ দেবে। তার মতে, ইরানের শত্রুরা ঠান্ডা লোহার উপর হাতুড়ি মারছে, তবে ইরান দিন দিন শক্তিশালী হয়ে উঠবে। এই বক্তব্যগুলি ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের জন্য স্পষ্ট বার্তা, ইরানকে দমানো এত সহজ হবে না। ইসরায়েলের যুদ্ধের ইঙ্গিত এবং যুক্তরাষ্ট্রের দুর্বলতা। খামেনির এই মন্তব্যের ঠিক আগে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাটস ইরানের সাথে যুদ্ধ পুনরারম্ভের ইঙ্গিত দিয়েছিলেন। জেরুজালেম পোস্ট অনুসারে তিনি বিমান শ্রেষ্ঠত্ব বজায় রাখার উপর জোর দিয়েছিলেন এবং ইরানকে পারমাণবিক শক্তি অর্জন থেকে বিরত রাখার পরিকল্পনা কার্যকর করার আহ্বান জানান। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন যে ইরান যদি তাদের পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু করে তবে তারা হামলা চালাবে। কিন্তু গল্পের টুইস্ট এখানেই। এইসব যুদ্ধংদেহী মনোভাবের মধ্যেই একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। এক্সিওসের এক রিপোর্টে বলা হয়েছে, ইসরায়েল ইরান যুদ্ধের পর যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ক্ষেপণাস্ত্র বিরোধী ব্যবস্থা যেমন প্যাট্রিয়ট এবং থার্ড মজুদে মারাত্মক ঘাটতি দেখা দিয়েছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিরোধে মার্কিন ও ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ব্যর্থ হয়েছিল, যার ফলে ইসরায়েলে প্রায় 2 ডজন মানুষ নিহত হয় এবং সামরিক স্থাপনা ও বাসস্থান ধ্বংস হয়। এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যে এক নতুন সমীকরণ তৈরি করছে। একদিকে ইরান তার সামরিক এবং পারমাণবিক সক্ষমতা বাড়ানোর দৃঢ় সংকল্প দেখাচ্ছে, অন্যদিকে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র তাদের সামরিক শক্তিতে একটি অপ্রত্যাশিত দুর্বলতার মুখোমুখি হচ্ছে। মার্কিন ক্ষেপণাস্ত্রের এই ঘাটতি কি ইরানকে আরও সাহসী করে তুলবে? ইসরায়েলের সঙ্গে 12 দিনের সংঘাতের পর ইরান তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মেরামত করে ফেলেছে। দেশটির এক শীর্ষ সেনা কর্মকর্তার বরাত দিয়ে এই খবর জানিয়েছে ইরানের বার্তা সংস্থাগুলো। গত জুনে শুরু হওয়া টানা 12 দিনের এই সংঘাতে ইসরায়েলের বিমান হামলা ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যাপক ক্ষতি সাধন করেছিল। তবে ইরান দাবি করছে তারা দেশীয় প্রযুক্তিতে সেই ক্ষতি পুষিয়ে নিয়েছে। মধ্যপ্রাচ্যের বাতাসে এখন বারুদের গন্ধ। জুন মাসের এক ভোর ইসরায়েলের যুদ্ধ বিমানগুলো হঠাৎই ইরানের আকাশসীমায় কালো ছায়া ফেলেছিল। 12 দিন ধরে চলেছিল সেই আকাশ যুদ্ধ। ইসরায়েলের উন্নত F-35 যুদ্ধ বিমানগুলো ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাত হানে। ইরানের S-300 এবং নিজস্ব প্রযুক্তিতে তৈরি বাভার 373 প্রতিরক্ষা ব্যবস্থা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ইরানও বসেছিল না, পাল্টা ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলায় ইসরায়েলি ভূখণ্ডেও কাঁপন ধরিয়েছিল তারা। কিন্তু আকাশ যুদ্ধের পাল্লা ইসরায়েলের দিকেই ভারী ছিল। যুদ্ধের ডামাডোলের পর যখন ধুলো উঠছিল, তখন সবার চোখ ছিল ইরানের দিকে। তারা কি এই অপ্রত্যাশিত আঘাত সামলে উঠতে পারবে? ইরানের সামরিক বাহিনীর অপারেশন বিভাগের উপপ্রধান মাহমুদ মুজাভি একটি চাঞ্চল্যকর ঘোষণা দিলেন। তিনি জানালেন, আমাদের কিছু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছিল, এটা লুকানোর কিছু নয়। কিন্তু আমাদের সহকর্মীরা দেশীয় সম্পদ ব্যবহার করে সেগুলোর বদলে আগে থেকে নিরাপদ জায়গায় মজুত রাখা ব্যবস্থা প্রতিস্থাপন করেছেন, যেন আকাশসীমা সুরক্ষিত থাকে। এই ঘোষণায় একটি নীরব বিস্ময় লুকিয়েছিল। ইরান কি সত্যি সত্যি এত দ্রুত নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা পুনরুদ্ধার করতে পেরেছে? বিদেশি কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আমদানি না করেই তারা কিভাবে এই অসম্ভবকে সম্ভব করল? এখানেই আসল টুইস্ট। ইরান বহু বছর ধরে পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে নিজস্ব সামরিক সক্ষমতা বাড়াতে জোর দিয়েছিল। তাদের এই সক্ষমতাই এখন ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হলো। তারা প্রমাণ করল, প্রতিকূল পরিস্থিতিতেও তারা নিজেদের পায়ে দাঁড়াতে জানে। আলোচনা টেবিলে নতুন মোড়। আকাশে যুদ্ধের মেঘ কাটতে না কাটতেই আলোচনা টেবিলে নতুন এক মোড়। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, পরমাণু প্রকল্প নিয়ে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির সঙ্গে আলোচনায় বসতে পারে তেহরান। ইউরোপের এই 3 দেশ এবং ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাসের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির বৈঠকের পরে এই খবর সামনে আসে। 2015 সালে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমিত করার জন্য একটি চুক্তি হয়েছিল, যেখান থেকে 2018 সালে যুক্তরাষ্ট্র সরে যায়। এরপর ডোনাল্ড ট্রাম্প নতুন করে ইরানের সঙ্গে চুক্তি করতে চাইছেন। এ নিয়ে 5 দফা বৈঠক হয়েছে, কিন্তু গত মাসে ইসরায়েলের হামলার পর পরবর্তী ধাপের বৈঠক স্থগিত করে তেহরান। এখন আবার আলোচনা টেবিলে ফিরে আসার ইঙ্গিত দিচ্ছে ইরান। ইসরায়েলের হামলার পর যখন সবাই ভেবেছিল ইরান দুর্বল হয়ে পড়েছে, ঠিক তখনই তারা তাদের নিজস্ব সামরিক শক্তির জোরে ঘুরে দাঁড়ালো। মুসাভির কথায় সেই দৃঢ়তা স্পষ্ট। ইরানের এই নিজস্ব প্রযুক্তির ওপর ভরসা করার গল্পই যেন যুদ্ধের পর সবচেয়ে বড় হুক। তারা নতুন করে কোনো বিদেশি প্রতিরক্ষা ব্যবস্থা আমদানি করেনি, বরং নিজেদেরই তৈরি সরঞ্জাম দিয়ে ক্ষতিগ্রস্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে প্রতিস্থাপন করেছে। এই ঘটনা শুধু সামরিক সক্ষমতারই প্রমাণ নয়, এটি ইরানের আত্মনির্ভরশীলতারও এক উজ্জ্বল দৃষ্টান্ত। তারা বুঝিয়ে দিল, বাইরের সাহায্য ছাড়াই তারা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর হামলার জেরে ইসরায়েলের ইলাত বন্দর বন্ধ। ইসরায়েলি অর্থনীতির ওপর তীব্র প্রভাব। লোহিত সাগরে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর হামলার কারণে ইসরায়েলের গুরুত্বপূর্ণ ইলাত বন্দর ঋণ পরিশোধে ব্যর্থ, আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এই ঘটনাকে বন্দরের সূত্রগুলো ইয়েমেনি সশস্ত্র বাহিনীর জয় এবং ইসরায়েলি অর্থনীতির ক্ষতির প্রতীক হিসেবে আখ্যা দিয়েছে। ইসরায়েলি ব্যবসা ও অর্থনীতি বিষয়ক সংবাদপত্র দ্য ক্যালকালিস্ট জানিয়েছে, কর পরিশোধ না করায় ইলাত পৌরসভা বন্দরের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে। এর পরিমাণ প্রায় 1 কোটি শেকেল, যা প্রায় $3 বিলিয়ন সমান।
মূলত ইসরায়েলি সম্পর্কিত জাহাজে ইয়েমেনি বাহিনীর লাগাতার হামলার কারণে বন্দরের রাজস্বে ব্যাপক ধস নেমেছে। ইসরায়েলের শিপিং অ্যান্ড পোর্টস অথরিটি জানিয়েছে, চলমান সংঘাতের কারণে ইলাত বন্দর আর্থিক সংকটে পড়েছে। ইলাত পৌরসভা তাদের কাছে থাকা ঋণের জন্য বন্দরের সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে। এর ফলস্বরূপ শিপিং অ্যান্ড পোর্টস অথরিটি একটি নোটিশ জারি করে জানিয়েছে, ইলাত বন্দর বন্ধ থাকবে এবং এর সমস্ত কার্যক্রম স্থগিত করা হবে। ভূমধ্যসাগরের আশদোদ এবং হাইফা বন্দরে জাহাজ চলাচল অব্যাহত থাকলেও ইলাত বন্দরের আয় 2023 সালের 212 মিলিয়ন শেকেল থেকে কমে 2024 সালে মাত্র 42 মিলিয়ন শেকেলে নেমে এসেছে। এটি প্রায় 80% মতো পতন। ইয়েমেনের আনসার আল্লাহ নামে পরিচিত হুথিরা গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের প্রতিবাদে ইসরায়েল এবং ইসরায়েলগামী জাহাজগুলোতে লোহিত সাগর অঞ্চলে হামলা শুরু করে। গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে 58,000 ফিলিস্তিনি নিহত এবং 1,40,000-এরও বেশি আহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আন্তর্জাতিক দাতব্য সংস্থা সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, প্রায় 21,000 শিশু নিখোঁজ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। ডানপন্থী ইসরায়েল বেইতেনু দলের ইসরায়েলি সংসদ সদস্য ওদেদ ফর মিডল ইস্ট আইকে বলেছেন, বন্দর বন্ধ করা ইসরায়েলি সরকারের জন্য লজ্জার প্রতীক। তার মতে, সরকার ইলাতের জাহাজ চলাচলের পথের হুমকিও অপসারণ করতে পারেনি, যার ফলে ইসরায়েল রাষ্ট্রের দক্ষিণ বাণিজ্য প্রবেশদ্বারটি কার্যত অকার্যকর হয়ে পড়েছে। তিনি আরও উল্লেখ করেন যে কয়েক মাস ধরে আমরা হুথি হুমকি মোকাবিলায় ব্যর্থতার কারণে ইলাত বন্দরের পতনের বিষয়ে সতর্ক করেছিলাম। ফোর অভিযোগ করেছেন যে সরকার শিপিং লেন বজায় রাখার জন্য দৃঢ় পদক্ষেপ নেওয়ার পরিবর্তে উন্মুক্ত সহায়তার নীতি বাস্তবায়নের মাধ্যমে বন্দরটিকে নীরবে ভেঙে পড়তে দিয়েছে। যুদ্ধের আগে ইলাত বন্দরের প্রধান বাণিজ্য ছিল ইসরায়েলের নতুন গাড়ি খালাস করা। 2023 সালে বন্দরটিতে প্রায় 1,50,000 গাড়ি খালাস করা হয়েছিল এবং 134টি জাহাজ নোঙর করেছিল। কিন্তু 2024 সালে কোনো গাড়ি খালাস হয়নি এবং নোঙর করা জাহাজের সংখ্যা 64তে নেমে এসেছে। এমনকি 2025 সালের মে মাস পর্যন্ত পুরো বছরে মাত্র 6টি জাহাজ বন্দরে নোঙর করেছে। গত মাসে সরকার যুদ্ধের শুরু থেকে জমে থাকা ঋণ মেটাতে বন্দরের জন্য 15 মিলিয়ন শেকেল বা $4.5 মিলিয়ন অনুদান অনুমোদন করেছিল, কারণ বন্দরটিতে কৌশলগত জাতীয় সম্পদ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছিল। তবে বন্দরের সূত্রগুলো দ্য ক্যালকালিস্টকে জানিয়েছে যে ইসরায়েলি সরকার তাদের পর্যাপ্ত সহায়তা দেয়নি। বন্দর কর্মকর্তাদের মতে, ইসরায়েল আশা করেছিল একটি বেসরকারি কোম্পানি 1 বছর 8 মাস নিজের শক্তিতে টিকে থাকবে। বন্দরের একটি সূত্র দ্য ক্যালকালিস্টকে ক্ষোভ প্রকাশ করে বলেছে, এটা ভয়াবহ। ইলাত এবং ইসরায়েলের অর্থনীতির বিরুদ্ধে যুদ্ধে এটি হুথিদের জয়। আর্থিক ক্ষতির ফলে বন্দর কর্তৃপক্ষ বেশ কয়েকজন শ্রমিককে ছাঁটাই করতে বাধ্য হয়েছে। ফাতাহ 2 ইসরায়েলের জন্য চ্যালেঞ্জ। ইরানের ফাতাহ 2 ক্ষেপণাস্ত্র প্রচলিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের চেয়ে অনেক বেশি উন্নত। এর প্রধান বৈশিষ্ট্য হলো এটি উড়ার সময় দিক পরিবর্তন করতে পারে, যা এটিকে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত কঠিন একটি লক্ষ্যে পরিণত করেছে। ফাতাহ 2 এর বিশেষত্ব কি? ফাতাহ 2 এর উড্ডয়ন প্রক্রিয়া কয়েকটি ধাপে সম্পন্ন হয়। বুস্টার বিচ্ছিন্নকরণ। প্রথমে বুস্টার রকেট আলাদা হয়ে যায় এবং ওয়ারহেড বহনকারী গ্লাইড ভেহিকল স্বাধীনভাবে উঠতে শুরু করে। বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশ। প্রচণ্ড গতিতে বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশের সময় গ্লাইড ভেহিকল তার বায়ুগতীয় নকশা এবং ছোট তরল জ্বালানি ইঞ্জিন ব্যবহার করে অপ্রত্যাশিতভাবে ম্যানুভার করে। এটি সাধারণত ভূপৃষ্ঠ থেকে 12 থেকে 30 কিলোমিটার উপরে ওঠে। লক্ষ্যের দিকে অগ্রগমন। যখন এটি লক্ষ্যের কাছাকাছি আসে তখন এটি আরও নিচু অবস্থায় নেমে আসে এবং ম্যাক 5 এর বেশি গতিতে তীক্ষ্ণ ও এড়িয়ে যাওয়ার মতো ম্যানুভার করে। এই গতি, তৎপরতা এবং পরিবর্তনশীল উড়ন্ত পথ ফাতাহ 2-কে ট্র্যাক করা বা ইন্টারসেপ্ট করা অত্যন্ত কঠিন করে তোলে। প্রচলিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো একটি নির্দিষ্ট প্যারাবোলিক গতিপথ অনুসরণ করে, কিন্তু ফাতাহ 2 এই প্যাটার্ন ভেঙে দেয়। এটি হাইড্রোসাইন ফুয়েল দ্বারা চালিত। বায়ুগতীয় নিয়ন্ত্রণ পৃষ্ঠতল এবং একটি মুভেবল নজল ব্যবহার করে বায়ুমণ্ডলের মধ্য দিয়ে গ্লাইড করার সময় তার গতিপথ পরিবর্তন করে। ইসরায়েলের আকাশে ড্রাগন টেল দেখার কারণ এটি। এই ক্রমাগত এবং অপ্রত্যাশিত গতিপথ পরিবর্তন ক্ষেপণাস্ত্রটিকে ট্র্যাক করা অত্যন্ত কঠিন করে তোলে। এর অস্থির উড়ন্ত পথ রাডার সিস্টেমকে বিভ্রান্ত করে এবং টার্গেটিং অ্যালগরিদমকে হতবাক করে দেয়।
যা আরও প্রচলিত স্থিতিশীল গতিপথ পরিচালনার জন্য ডিজাইন করা হয়েছিল। ফাতা 2 এর মূল অংশ হলো একটি গোলাকার সলিড ফুয়েল ইঞ্জিন। এটি পুনঃপ্রবেশের সময় সুনির্দিষ্ট স্টিয়ারিং এবং নিয়ন্ত্রিত ত্বরণ নিশ্চিত করে। ইরানি কর্মকর্তারা দাবি করেছেন ফাতা 2 এর রাডার এড়ানোর ক্ষমতা রয়েছে, যা সম্ভবত স্টিলথ প্রযুক্তির ইঙ্গিত দেয়। ইরান আরও দাবি করেছে যে ফাতা 2 12 দিনের যুদ্ধে ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সামরিক গোয়েন্দা সংস্থা এবং তেল আবিবের ইসরায়েলি বিমান প্রতিরক্ষা সদর দফতর সহ উচ্চমূল্যের লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার ব্যর্থতা। ইসরায়েলের আয়রন ডোম, ডেভিডের স্লিং এবং অ্যারো অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল সিস্টেমের মতো একটি বহুস্তরীয় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। তবে ফাতা 2 এর মতো হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রগুলো এই ব্যবস্থার জন্য একটি বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। আয়রন ডোম 40 মাইল পর্যন্ত পাল্লার লক্ষ্যবস্তু মোকাবিলা করতে পারে। ডেভিডের স্লিং 180 মাইল পর্যন্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্ট করতে পারে। অ্যারো সিস্টেম 1500 মাইল পর্যন্ত হুমকি মোকাবিলা করতে পারে। তবে ফাতা 2 এর গ্লাইড ভেহিকল বিচ্ছিন্ন হওয়ার পর একাধিকবার গতিপথ পরিবর্তন করার ক্ষমতা অ্যারো ক্ষেপণাস্ত্রকে বিভ্রান্ত করেছে। এই ম্যানিভার ডেভিডের স্লিং এবং আয়রন ডোম সিস্টেমকেও বাইপাস করেছে, যা ফাত্তা মডেলের মতো হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে কাজ করার জন্য ডিজাইন করা হয়নি। ইরান প্রায় 100টি ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র একসঙ্গে ব্যবহার করে ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে অতিরিক্ত চাপ সৃষ্টি করে। এরপরই ফাতা ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয়। যদিও অ্যারো মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলে পৌঁছানোর আগে অনেক ক্ষেপণাস্ত্র সফলভাবে ইন্টারসেপ্ট করেছে, তবুও অনেকগুলো ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বাধা এড়িয়ে যায়। মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় বড় সড়ক ক্ষতি। ট্রাম্পের দাবি কি মিথ্যা? ইরানের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হওয়ার কয়েক সপ্তাহ পর এক চাঞ্চল্যকর খবর সামনে এসেছে। স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে ইরানের হামলায় একটি গুরুত্বপূর্ণ মার্কিন যোগাযোগ গম্বুজ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এটি শুধু একটি ভবনের ক্ষতি নয়, বরং মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণে এক নতুন মোড়। হামলা ও প্রতিশোধের পালা। 23 জুন কাতারের রাজধানী দোহার কাছে আল উদেইদ বিমান ঘাঁটিতে এই হামলা চালানো হয়। এই হামলা ছিল তেহরানের 3টি পারমাণবিক স্থাপনায় মার্কিন বোমা হামলার প্রতিশোধ। এই হামলার পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয় এবং ইরানের বিরুদ্ধে ইসরায়েলের 12 দিনের আগ্রাসন শেষ হয়। প্ল্যানেট ল্যাবস PBC এর স্যাটেলাইট ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে 23 জুন সকালে আল উদেইদ বিমান ঘাঁটিতে একটি জিওডেসিক ডোম অক্ষত ছিল হামলার মাত্র কয়েক ঘন্টা আগে। এই $15 মিলিয়ন অত্যাধুনিক এন্টারপ্রাইজ টার্মিনাল 2016 সালে স্থাপন করা হয়েছিল, যা ঘাঁটির নিরাপদ যোগাযোগের জন্য ব্যবহৃত হতো। কিন্তু 25 জুনের পরের ছবিগুলোতে সেই গম্বুজটি আর দেখা যাচ্ছে না। তার জায়গায় শুধু ধ্বংসাবশেষ। কাছাকাছি একটি কাঠামোরও ক্ষতি হয়েছে, যদিও ঘাঁটির বাকি অংশ অক্ষত রয়েছে। কি দিয়ে হামলা? রহস্যের গন্ধ। অ্যাসোসিয়েটেড প্রেসের স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ অনুযায়ী যদিও কোনো টুকরো বা অন্য কোনো বস্তু গম্বুজটিতে আঘাত করতে পারে, তবে ধ্বংসের ধরন ইঙ্গিত দেয় যে ইরানি আক্রমণ সম্ভবত ড্রোন বা বোমা বহনকারী ছোট বিমান দ্বারা পরিচালিত হয়েছে। কারণ কাছাকাছি কাঠামোর দৃশ্যমান ক্ষতি খুবই সামান্য। এটি এক বড় টুইস্ট। যদি ড্রোন দিয়ে এত বড় ক্ষতি করা যায়, তবে ইরানের সামরিক সক্ষমতা নিয়ে নতুন করে ভাবতে হবে। ট্রাম্পের দুর্বল প্রতিক্রিয়া এবং বাস্তবতা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের এই আক্রমণকে খুব দুর্বল প্রতিক্রিয়া হিসেবে বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেন তেহরান 14টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলেও তার মধ্যে 13টি আটকানো হয়েছে এবং একটি ইচ্ছাকৃতভাবে বাধা ছাড়াই যেতে দেওয়া হয়েছিল, কারণ সেটি অহুমকিপূর্ণ দিকে যাচ্ছিল। এমনকি তিনি ইরানকে ধন্যবাদও জানিয়েছিলেন আগে ভাগে জানানোর জন্য, যার ফলে কোনো প্রাণহানি হয়নি বলে তার দাবি। কিন্তু ট্রাম্পের এই দাবি বাস্তবতার সঙ্গে কতটা মেলে তা নিয়ে প্রশ্ন উঠছে। ইরানের পক্ষ থেকে নিশ্চিতকরণ। এদিকে এপির বিশ্লেষণকে সমর্থন করে ইরানের সর্বোচ্চ নেতা সাইয়েদ আলী খামেনির একজন উপদেষ্টা আহমদ আল মোলহোদা দাবি করেছেন যে এই আক্রমণে ঘাঁটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
তিনি আরও বলেন, ঘাঁটির সমস্ত সরঞ্জাম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে এবং এখন মার্কিন কমান্ড স্ট্রিম এবং আল উদেইদ ঘাঁটি থেকে তার অন্যান্য সামরিক ঘাঁটির সাথে সংযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করা হয়েছে। আল মোলহোদার এই দাবি যদি সত্য হয়, তাহলে এটি যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় সামরিক এবং কৌশলগত পরাজয়। ট্রাম্পের দুর্বল প্রতিক্রিয়া দাবি কি তাহলে সম্পূর্ণ মিথ্যে ছিল? স্যাটেলাইট ছবি এবং ইরানের কর্মকর্তার দাবি মিলে গেলে এটি শুধু একটি ডোম ধ্বংসের ঘটনা নয়, বরং যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা এবং মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব নিয়ে নতুন করে প্রশ্ন তুলবে। গাজার খান ইউনিস আর আল শুজাইয়াতে ইসরায়েল আর ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে যুদ্ধ ভয়াবহ রূপ নিয়েছে। একের পর এক হামলার খবর আসছে আর তাতে ইসরায়েলি বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম নিজেরাই স্বীকার করছে, খান ইউনিস এবং গাজার আল শুজাইয়া এলাকায় দুটি বড় ধরনের নিরাপত্তা ঘটনা ঘটেছে। দুই পক্ষেই চলছে তীব্র সম্মুখ যুদ্ধ। বেশ কিছু ইসরায়েলি সেনা হতাহত হয়েছে। আহত সৈন্যদের সামরিক হেলিকপ্টারে করে তেল হাসমার, বেইলেনসান, সোরোকা আর ইচিলভ হাসপাতালের মতো বড় হাসপাতালে পাঠানো হচ্ছে। অবস্থা কতটা গুরুতর তা এই স্থানান্তরের দ্রুততা দেখেই বোঝা যায়। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী উত্তর গাজায় একজন সেনা আহত হওয়ার কথা জানিয়েছে। ইসরায়েলি চ্যানেল 12 বলছে, খান ইউনিসে একটি সামরিক যানের কাছে বিস্ফোরক ফেটে 3 জন সেনা আহত হয়েছে। মনে হচ্ছে ইসরায়েল হতাহতের খবর চেপে রাখার চেষ্টা করলেও তা পুরোপুরি সম্ভব হচ্ছে না। আল মায়াদিনের একজন সংবাদদাতা নিশ্চিত করেছেন যে আল জাইতুন পাড়ার মোড়ের পূর্বে একটি হেলিকপ্টার নেমেছে। ধারণা করা হচ্ছে হতাহত সেনাদের সরিয়ে নেওয়ার জন্যই এই হেলিকপ্টার এসেছিল। যখন হেলিকপ্টারটা উঠছিল তখন যুদ্ধ বিমানগুলো আকাশ থেকে সুরক্ষা দিতে শব্দ অতিক্রম করে উঠছিল এবং গুলি চালাচ্ছিল। এর থেকে বোঝা যায় ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনীর হামলা কতটা ভয়াবহ ছিল যে ইসরায়েলকে আকাশপথে এত শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা নিতে হয়েছে। এই ঘটনাগুলো এমন এক সময় ঘটছে যখন ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলো অ্যাম্বুশ আর সুপরিকল্পিত অভিযানের মাধ্যমে ইসরায়েলি সেনাবাহিনীর ওপর বড় ধরনের আঘাত হানছে। তাদের কৌশল আর সাহস ইসরায়েলের জন্য নতুন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ফিলিস্তিনের আল কুদস ব্রিগেড ঘোষণা করেছে তারা খান ইউনিসের পূর্বে শেখ নাসেরে একটি পূর্ব স্থাপিত বোমা দিয়ে ইসরায়েলি সেনাবাহিনীর গাড়ি ধ্বংস করেছে। শুধু তাই নয়, তারা গাজা শহরের আল তুফা পাড়ার পূর্বে আল সুরানি পাহাড়ে শত্রু সেনাদের ওপর মর্টার হামলাও চালিয়েছে। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড আরও এক ধাপ এগিয়ে। তারা জানিয়েছে তাদের যোদ্ধারা গাজা শহরের আল জাইতুন পাড়ার পূর্বে 3টি হাই লেভেল অপারেশন চালিয়ে যুদ্ধক্ষেত্র থেকে ফিরে এসেছে। এর মধ্যে আছে 9 জুলাই একটি শক্তিশালী বিস্ফোরক দিয়ে সামরিক খননকারী ধ্বংস করা, 6 জুলাই একটি মেরকাভা ট্যাঙ্ক উড়িয়ে দেয়া আর একই মাসের 2 জুলাই দুটো D9 সামরিক বুলডোজার ধ্বংস করা। এই তারিখগুলো থেকে বোঝা যায় তারা কতটা ধারাবাহিক আর পরিকল্পিতভাবে হামলা চালাচ্ছে। আল আকসা ব্রিগেড তাদের মর্টারের মাধ্যমে দখলদার সৈন্য আর যানবাহনের ওপর ভারী গোলাবর্ষণ করার ফুটেজ প্রকাশ করেছে। একই সাথে তারা খান ইউনিসের ওপর নজরদারি চালানো একটি ড্রোনকে প্রতিহত করেছে। এই হামলার পর কি ইসরায়েল তার কৌশল বদলাতে বাধ্য হবে? গাজার প্রতিরোধ কি আরও শক্তিশালী হয়ে উঠবে, নাকি ইসরায়েল আরও আগ্রাসী হবে? ইরান ইসরায়েল গুপ্তচর যুদ্ধ, তেহরানের পাল্টা আঘাত। ইরান সন্দেহভাজন ইসরায়েল সংযুক্ত নেটওয়ার্কগুলোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে। 12 দিনের এক ভয়ঙ্কর যুদ্ধের পর এই ধরপাকড় চলছে, যেখানে তেল আবিব ইরানের অভ্যন্তরে বেশ কিছু নিরাপত্তা দুর্বলতার সুযোগ নিয়েছিল বলে অভিযোগ। গোয়েন্দা জালে কঠোর অভিযান। ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গীরি আল আরাবি আল জাদেদকে জানিয়েছে যে তেহরান দেশের শত্রু নেটওয়ার্কগুলো সম্পর্কে মূল্যবান তথ্য পেয়েছে। তিনি আরও যোগ করে এই গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সুনির্দিষ্ট, সিদ্ধান্তমূলক এবং দ্রুততার সাথে অভিযান চালানো হচ্ছে। এই অভিযানে গুপ্তচর বৃত্তির অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।
যদিও আদালতের রায় না আসা পর্যন্ত কাউকে গুপ্তচর বলা বা শাস্তি দেওয়া হবে না বলে জানানো হয়েছে, তবে শত্রুদের দ্বারা তাদের শোষণ করার সম্ভাবনার কারণে মামলাগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হচ্ছে না। ইসরায়েলি গুপ্তচরদের কথিত হত্যাকাণ্ডের বিষয়ে জাহাঙ্গীরি মন্তব্য করেছেন, আমি এটি নিশ্চিত করছি না। যুদ্ধ আর গোয়েন্দা তৎপরতার যোগসূত্র। ইরানের সাথে ইসরায়েলের সাম্প্রতিক যুদ্ধকালে তেল আবিব সত্যি দেশের অভ্যন্তরে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও হামলা চালানোর জন্য তাদের নেটওয়ার্ক ব্যবহার করতে সক্ষম হয়েছিল, যা ইরানও স্বীকার করেছে। এই যুদ্ধের মূল লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস বা হ্রাস করা এবং শাসন ব্যবস্থা পরিবর্তে উস্কানি দেয়া। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং অন্যান্য ইসরায়েলি নেতারা খোলাখুলিভাবে এই লক্ষ্যকে সমর্থন করেন। এভিন কারাগার, এক হামলার রক্তাক্ত স্মৃতি। ইসরায়েল ইরানের কুখ্যাত এভিন কারাগারকেও লক্ষ্যবস্তু করেছিল, যা জাহাঙ্গীরের মতো সমাজকে আতঙ্কিত করতে এবং বিপ্লব, ইসলাম ও ইরানের প্রতি সমর্থন ত্যাগ করতে জনগণকে বাধ্য করতে পরিচালিত হয়েছিল। তিনি জানান, এই হামলায় ৭৯ জন নিহত হয়েছেন, যার মধ্যে সাধারণ বেসামরিক নাগরিক, বন্দীদের আত্মীয় স্বজন, বিচার বিভাগীয় কর্মী, কারাকর্মী এবং এলাকার বাসিন্দারা অন্তর্ভুক্ত। হামলার পর পালিয়ে যাওয়া বন্দীর সংখ্যা খুব বেশি নয় এবং এতে কোনো বিশিষ্ট ব্যক্তির নাম অন্তর্ভুক্ত ছিল না বলেও তিনি জানিয়েছেন। এ হামলায় এতগুলো বেসামরিক মানুষ আর কারাকর্মীর মৃত্যু এটাই প্রমাণ করে যে এটা নিছকই সামরিক হামলা ছিল না, এর পেছনে ছিল মানুষকে আতঙ্কিত করার এক গভীর চক্রান্ত। আইআরজিসির সাফল্য। পৃথকভাবে ইরানের উত্তরাঞ্চলীয় মাজানদারান প্রদেশের ইরানি বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসি জানিয়েছে, তাদের গোয়েন্দা শাখা একজন শত্রু ফিল্ড অপারেটিভকে গ্রেপ্তার করেছে, যে বিদেশে ইরান বিরোধী উপাদানগুলোর সরাসরি নির্দেশনায় সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছিল। আইআরজিসি আরও জানিয়েছে যে এই নেটওয়ার্কের অন্যান্য সদস্যদেরও চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়েছে। আকস্মিক আক্রমণের পর থেকে ধারাবাহিক গ্রেপ্তার। গত জুনে ইসরায়েলের আকস্মিক আক্রমণের পর থেকে, যা ১২ দিনের যুদ্ধের সূত্রপাত করেছিল, ইরান প্রায় প্রতিদিন সন্দেহভাজন গুপ্তচর এবং সহযোগীদের গ্রেপ্তার করে চলেছে। এই ধারাবাহিক ধরপাকড় এটাই ইঙ্গিত দেয় যে ইরানের অভ্যন্তরে ইসরায়েলি নেটওয়ার্ক কতটা বিস্তৃত এবং সক্রিয় ছিল। দুর্ভেদ্য ইসরায়েলের বর্মে ফাটল, অভ্যন্তরীণ অনুপ্রবেশে কি দায়ী? গত ১৩ জুন ইরান ও ইসরায়েলের মধ্যে শুরু হওয়া পাল্টাপাল্টি হামলার তীব্রতা যখন আকাশ ছুঁয়েছে, তখনই বিশ্বের সামনে উন্মোচিত হল এক বিস্ফোরক তথ্য। ইসরায়েলের তথাকথিত দুর্ভেদ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যে আসলে কতটা ভঙ্গুর তা প্রমাণ করে দিল একটি চাঞ্চল্যকর ভিডিও। দ্য সন্স অফ রুহুল্লাহ নামের এক সংগঠনের প্রকাশিত ভিডিওটি ইসরায়েলিদের রাতের ঘুম কেড়ে নিয়েছে এবং প্রশ্ন তুলেছে, ইসরায়েলের গর্ব আয়রন ডোম কি তাহলে ভেতর থেকেই দুর্বল হয়ে গেছে? ১৭ জুন ভোরে ইসরায়েলে যখন ইরানের ১০ম দফার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চলছিল, তখনই ঘটে সেই অবিশ্বাস্য ঘটনা। তেল আবিবের মধ্যাঞ্চলে ইসরায়েলেরই একটি আত্মঘাতী ক্ষেপণাস্ত্র আঘাত হানে। প্রথম দিকে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো একে ক্ষেপণাস্ত্রের পথ বিশ্লেষণ সংক্রান্ত উপাত্তে ভুল বা সংকেতে বিঘ্ন ঘটা বলে চালিয়ে দিচ্ছিল, কিন্তু দ্য সন্স অফ রুহুল্লাহের ভিডিওটি প্রকাশের পর সব হিসেব বদলে গেল। ভিডিওতে দেখা যায় ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ন্ত্রণ কক্ষের ভেতরকার দৃশ্য। স্ক্রিনগুলোতে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার নির্ধারিত লক্ষ্যপথ বদলে যেতে দেখা যাচ্ছে। সবচেয়ে চাঞ্চল্যকর দাবিটি করে দ্য সন্স অফ রুহুল্লাহর সদস্যরা। তারা ভিডিওতে সরাসরি বলেছেন, আমরা হামলার সময় নিয়ন্ত্রণ কক্ষে ছিলাম, ভেতর থেকেই ওই প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনা করেছি। ওই আত্মঘাতী হামলাটি কোনো ভুল ছিল না, এটা আমাদের নেওয়া সিদ্ধান্ত ছিল। স্বাধীন বিশ্লেষকরা ভিডিওটির সত্যতা যাচাই করেছেন এবং এর ইন্টারফেসের নকশা, সরাসরি সম্প্রচারের ফুটেজ এবং কমান্ড লাইন ইসরায়েলের আসল প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে মিলে যাওয়ার কথা জানিয়েছেন। যদি এটি সত্যি হয়, তাহলে এটি হবে ইসরায়েলের সবচেয়ে সুরক্ষিত সামরিক স্থাপনায় এক বড় ধরনের অনুপ্রবেশের ঘটনা। আর এই অনুপ্রবেশের নায়ক হিসেবে পর্দার আড়ালে থেকে কাজ করেছে ইরান সমর্থিত শক্তি। এই ঘটনা শুধু এককভাবে একটি ভুল ছিল না, বরং বিশ্লেষকরা এখন ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পূর্ববর্তী ব্যর্থতার ঘটনাগুলো নতুন করে খতিয়ে দেখছেন। ২০২৩ সালের মে মাসে গাজা থেকে ছোড়া ৪০টিরও বেশি রকেট ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে ঢুকে পড়েছিল। এমনকি একটি ইসরায়েলের নিজেরই একটি প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র তাদের এক বেসামরিক এলাকায় পড়েছিল, যেটিকে তখন নিশানা নির্ধারণে ভুল বলা হয়েছিল।
এর 1 মাস পর 2023 সালের জুনে ইসরায়েলের অ্যারো ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ভুল করে নিজেদেরই একটি নজরদারি ড্রোনকে গুলি করে গোলান মালভূমিতে ফেলে দিয়েছিল। তখন বলা হয়েছিল বন্ধু নাকি শত্রুর জিনিস তা শনাক্তের ক্ষেত্রে বিভ্রান্তি হয়েছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে এসব ঘটনা হয়তো ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার ভেতরে দীর্ঘদিনের অনুপ্রবেশ বা অন্তর্ঘাতের চিত্রকেই ফুটিয়ে তুলছে। তারা এখন মনে করছেন একসময় যে আয়রন ডোম ইসরায়েলিদের গর্বের প্রতীক ছিল সেটিকে আসলে অনেক আগেই ভেতর থেকেই দুর্বল করে ফেলা হয়েছে। এই খবর ইসরায়েলিদের মধ্যে ব্যাপক উদ্বেগ তৈরি করেছে। তাদের আশঙ্কা তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে তাদের নিজেদের মানুষের বিরুদ্ধেই ব্যবহার করা হতে পারে। এই অনুপ্রবেশের পেছনে কে বা কারা ছিল, কতদিন ধরে এই প্রতিরক্ষা ব্যবস্থাটি দুর্বল অবস্থায় আছে এবং এমন ঘটনা কি আবারও ঘটতে পারে, এই প্রশ্নগুলোর উত্তর এখনো মেলেনি। তবে একটি বিষয় স্পষ্ট, ইরান নীরবে ইসরায়েলের সবচেয়ে সুরক্ষিত দুর্গে আঘাত হেনেছে, যা তাদের প্রতিরক্ষা ব্যবস্থার নির্ভরযোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। একসময় যে আয়রন ডোম ইসরায়েলিদের অবিচল ভরসার প্রতীক ছিল, এখন পর্যবেক্ষকদের অনেকেই আর সেটিকে সেই চোখে দেখছেন না। খান ইউনিসে আল কাসামের অতর্কিত হামলা, ইসরায়েলি ট্যাঙ্কে আঘাত, অস্ত্র জব্দ এবং একজন সেনাকে আটকের চেষ্টা। দক্ষিণ গাজার খান ইউনিস হঠাৎ করে রণক্ষেত্রে পরিণত হলো। আল কাসাম ব্রিগেডের যোদ্ধারা পূর্ব খান ইউনিসে ইসরায়েলি বাহিনীর উপর এক দুঃসাহসিক অভিযান চালিয়েছে, যা দখলদারদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। হামলার বিবরণ, নির্ভুল লক্ষ্যবস্তু এবং সাহসিকতা। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড ঘোষণা করেছে তাদের যোদ্ধারা খান ইউনিসের পূর্বে আবাসান আল কাবিরা এলাকায় ইসরায়েলি সৈন্য ও সামরিক যানবাহনের একটি সমাবেশের উপর অতর্কিত হামলা চালিয়েছে। তাদের বিবৃতিতে জানানো হয়েছে যোদ্ধারা ইয়াসিন 105 অ্যান্টি আর্মর শেল ব্যবহার করে একটি মেরকাভা ট্যাঙ্ক এবং একটি সাজোয়া কর্মী বাহককে সফলভাবে লক্ষ্যবস্তু করেছে। একই ধরনের গোলাগুলি ব্যবহার করে দুটি ইসরায়েলি সামরিক খননকারী যন্ত্র হামলার শিকার হয়েছে। তবে এখানেই শেষ নয়। আল কাসাম যোদ্ধারা অভিযানের সময় এক ইসরায়েলি সৈন্যকে ধরে ফেলার চেষ্টা করে। যুদ্ধক্ষেত্রের তীব্র পরিস্থিতির কারণে তারা তাকে আটক করতে না পারলেও সৈন্যটিকে নিষ্ক্রিয় করে তার অস্ত্র জব্দ করতে সক্ষম হয়। এই ঘটনা আল কাসাম যোদ্ধাদের দুঃসাহসিকতার এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। সংঘর্ষের পর আল কাসাম যোদ্ধারা অভিযানস্থলে একটি ইসরায়েলি হেলিকপ্টার অবতরণ করতে দেখেছে, যা ওই এলাকায় যুদ্ধের তীব্রতা তুলে ধরে। আল কাসাম ব্রিগেড আরও উল্লেখ করেছে 5 দিন আগেও তারা একই অঞ্চলে একটি শক্তিশালী ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস আইইডি দিয়ে একটি মেরকাভা ট্যাঙ্ককে লক্ষ্য করে হামলা চালিয়েছিল। এটি পূর্ব খান ইউনিসে ইসরায়েলি দখলদার বাহিনীর উপর প্রতিরোধের ধারাবাহিকতা প্রমাণ করে। ইসরায়েলি হতাহত এবং সত্য গোপন করার অভিযোগ। এদিকে উত্তর গাজায় ফিলিস্তিনি প্রতিরোধের আরেকটি মারাত্মক আক্রমণের পর ইসরায়েল ক্রমবর্ধমান তদন্ত এবং জনসাধারণ থেকে বাস্তব সময়ের তথ্য দমন করার অভিযোগের মুখোমুখি হচ্ছে। আল মায়াদিনের প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী এর আগে নিশ্চিত করেছে এলাকার যুদ্ধে বিস্ফোরক ডিভাইস বিস্ফোরণে নেটজা ইয়েহুদা ব্যাটালিয়নের 5 সৈন্য নিহত এবং আরও 2 জন গুরুতর আহত হয়েছে। এই ঘোষণা আসে ইসরায়েলি মিডিয়ার ভুল প্রাথমিক হতাহতের পরিসংখ্যান প্রচারের পরই। পরবর্তী রিপোর্টে দেখা যায় আহত দখলদার সৈন্যের মোট সংখ্যা 14 জনে পৌঁছেছে, যার মধ্যে 2 জনের অবস্থা গুরুতর, 6 জনের আঘাত মাঝারি এবং 6 জনের আঘাত সামান্য। প্রাথমিক এবং আপডেট করা পরিসংখ্যানের মধ্যে এই ব্যাপক পার্থক্য সঠিক হতাহতের তথ্য গোপন করার বিষয়ে গভীর প্রশ্ন সৃষ্টি করেছে। ইসরায়েলের মিডিয়া প্ল্যাটফর্ম হাদাসত বাজমান দখলদার সেনাবাহিনীর মুখপাত্রকে ইচ্ছাকৃতভাবে হতাহতের প্রকৃত সংখ্যা গোপন করার জন্য অভিযুক্ত করেছে। তাদের যুক্তি, এটি একটি বৃহত্তর কৌশলের অংশ যার লক্ষ্য হল ইসরায়েলি জনসচেতনতাকে ইঞ্জিনিয়ারিং করা, যাতে চলমান যুদ্ধের মধ্যে নাগরিক স্থিতিস্থাপকতা বজায় রাখতে মানুষের ক্ষয়ক্ষতি গোপন রাখা যায়। প্ল্যাটফর্মটি এই ঘটনাকে সৈন্য এবং বেসামরিক উভয় ক্ষেত্রে আত্মহত্যার হার কমিয়ে আনার পূর্ববর্তী রাষ্ট্রীয় প্রচেষ্টার সাথে তুলনা করেছে। তারা উল্লেখ করে যে 2018 সাল থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতো প্রতিষ্ঠানগুলি প্রকৃত পরিসংখ্যান গোপন রেখেছে। 1 বছরে 1280টিরও বেশি আত্মহত্যার খবর আসার পরেও সরকারিভাবে দাবি করা হয়েছিল যে এই সংখ্যা হ্রাস পেয়েছে। হাদাসত বাজমান প্রশ্ন তুলেছে, হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামের মতো প্ল্যাটফর্ম না থাকলে ইসরায়েলিরা কি বাস্তবতা জানতে পারত?
তারা দৃঢ়ভাবে বলেছে অবশ্যই সরকারি বা মূলধারার মিডিয়া থেকে নয়। ইরানের প্রতি ইসরায়েলের নতুন হুঁশিয়ারি, যুদ্ধবিরতির আড়ালে কি চলছে? যুদ্ধবিরতি মানেই কি সব শান্ত? ইসরায়েল আর ইরানের ক্ষেত্রে কিন্তু এমনটা মনে হচ্ছে না। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস এক মারাত্মক হুঁশিয়ারি দিয়েছেন, যদি ইসরায়েলকে হুমকি দেন বা ক্ষত করার চেষ্টা করেন তাহলে ইসরায়েলের লম্বা হাত তেহরান, তাবরিজ, ইস্পাহান যে কোনো জায়গায় আপনাদের কাছে পৌঁছে যাবে। আমাদের যদি ফিরতে বাধ্য করা হয় তাহলে আরও শক্তি নিয়ে ফিরব। ইরান ও ইসরায়েলের মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চলছে। প্রশ্ন হলো, এই যুদ্ধবিরতির আড়ালে আসলে কি খেলা চলছে? হামলা নেপথ্যের কারণ পরমাণু অস্ত্র নাকি অন্য কিছু? গত 13ই জুন ইসরায়েল ইরানে আকস্মিক হামলা চালায়। এরপর দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছিল। এর মধ্যে 21 জুন যুক্তরাষ্ট্র ইরানের 3টি পরমাণু স্থাপনায় হামলা চালিয়ে আগুন আরও বাড়িয়ে দেয়। উত্তপ্ত এই পরিস্থিতির মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় 24 জুন যুদ্ধবিরতিতে রাজি হয় ইরান ইসরায়েল। কিন্তু এই যুদ্ধবিরতি যে কেবল একটি সাময়িক বিরতি তা কাটসের কথায় স্পষ্ট। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মাথা ব্যথা মূলত ইরানের পরমাণু প্রকল্পগুলো নিয়ে। ইরান বরাবরই দাবি করে আসছে যে তাদের পরমাণু প্রকল্প শান্তিপূর্ণ কাজে ব্যবহৃত হচ্ছে, কিন্তু ওয়াশিংটন ও তেল আবিবের অভিযোগ তেহরান আসলে পরমাণু অস্ত্র তৈরির দিকে এগোচ্ছে। ট্রাম্প আগেও হুঁশিয়ারি দিয়েছিলেন, ইরান যদি আবার পরমাণু অস্ত্র তৈরির দিকে এগোয় তাহলে যুক্তরাষ্ট্র আবারও হামলা চালাবে। সমৃদ্ধ ইউরেনিয়াম এবং নতুন আশঙ্কার জন্ম। ইসরায়েল কাটসের এই হুঁশিয়ারি এমন এক সময় এলো যখন মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস ইরানের পরমাণু প্রকল্পগুলো নিয়ে একটি চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রতিবেদন অনুযায়ী গত মাসে যুক্তরাষ্ট্রের বোমা হামলার পরেও ইরানের কাছে কিছু সমৃদ্ধ ইউরেনিয়াম রয়ে গেছে বলে ইসরায়েল মনে করছে। তাদের আশঙ্কা, এসব ইউরেনিয়াম পরমাণু অস্ত্র তৈরিতে ব্যবহৃত হতে পারে। যুক্তরাষ্ট্রের দাবি, 21 জুনের হামলায় ইরানের 3টি পরমাণু স্থাপনা ফোর্দো, ইস্পাহান ও নাতানজ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র শন পার্লেন জোর দিয়েই বলেছেন, তারা ইরানের পারমাণবিক কর্মসূচিকে 1 থেকে 2 বছর পেছনে ঠেলে দিয়েছেন। কিন্তু ইসরায়েলের হিসাব ভিন্ন। তাদের মতে হামলায় ইরানের পরমাণু কেন্দ্রে থাকা 18,000 সেন্ট্রিফিউজের বেশিরভাগই ধ্বংস হলেও 60% মাত্রায় সমৃদ্ধ সব ইউরেনিয়াম নষ্ট হয়নি। এর মানে হলো কিছু ইউরেনিয়াম এখনও ইরানি বিজ্ঞানীরা ব্যবহার করতে পারবেন। ইসরায়েলের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে নিউ ইয়র্ক টাইমসকে বলেছেন, কেউ যদি সেই ইউরেনিয়াম সংগ্রহের চেষ্টা করে তবে ইসরায়েল আবার হামলা চালাবে। ইসরায়েলের ওই কর্মকর্তা আরও একটি বিস্ফোরক তথ্য দিয়েছেন। তাদের বিশ্বাস, 10 মাস আগে হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর ইরান জোরে সোরে পরমাণু বোমা বানানোর চেষ্টা চালাচ্ছে। এই সংক্রান্ত প্রমাণ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে আলোচনা হয়েছে। এরপরই গত 13ই জুন ইরানের ওপর হামলা চালানোর পরিকল্পনাকে এগিয়ে নেয় ইসরায়েল। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার জেরে জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর সঙ্গে ইরানের সম্পর্ক খারাপ হয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সংস্থাটিকে পক্ষপাতদুষ্ট বলে অভিযোগ করেছে। তিনি বলেছেন, ইরানের পরমাণু প্রকল্পগুলো নিয়ে IAEA কাজ করতে চাইলে তাদের দ্বিমুখী নীতি ত্যাগ করতে হবে।